আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মামি। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরু হলো শিববাড়ি ঢাকা গাজীপুর বিআরটি লেনে এসি বাস চলাচল। গাজীপুর ঢাকা রেল রুটে 2 জোড়া কমিউটার ট্রেন সার্ভিসের উদ্বোধন। জোর ইজতেমা আয়োজন ও মাওলানা সাদকে দেশে আসার নিশ্চয়তার দাবিতে গাজীপুরে বিক্ষোভ সাদপন্থীদের। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থানের হুঁশিয়ারি। কাল মহান বিজয় দিবস। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। নিরাপত্তা জোরদার। তীব্র শীতে বিপর্যস্ত উত্তর ও পশ্চিমাঞ্চলের জনজীবন। পঞ্চগড়ে, তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.3 ডিগ্রি। এবং লাখো পর্যটকের পদচারণায় মুখরিত কক্সবাজার। টানা ছুটিতে সমুদ্র সৈকতে মানুষের ঢল। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দীর্ঘ ভোগান্তি শেষে অবশেষে চালু হলো শিববাড়ি ঢাকা রুটে বিআরটি প্রকল্প। পরীক্ষামূলকভাবে বিআরটি লেনে 10টি বিআরটিসি বাস দিয়ে এই সেবা চালু করা হয়েছে। একই সঙ্গে উদ্বোধন করা হয়েছে গাজীপুর ঢাকা রেল রুটে 2টি জোড়া কমিউটার ট্রেন সার্ভিস। এই সার্ভিস দুটির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। গাজীপুর প্রতিনিধির তথ্যচিত্রে আরও জানাচ্ছেন তরিক ইসলাম। রাজধানীর সড়কের উপর চাপ কমাতে 2011 সালে বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্প হাতে নেয় সরকার। 4 বছরের মধ্যে এই প্রকল্প শেষ হওয়ার কথা থাকলেও কয়েক দফা সময় বাড়িয়েও তার সুফল পায়নি রাজধানীবাসী। প্রায় 1 যুগ পর বিজয় দিবস উপলক্ষে উদ্বোধন করা হলো শিববাড়ি ঢাকা গাজীপুর বিআরটি লেনে বিআরটিসি বাস চলাচল। পরীক্ষামূলকভাবে 10টি বাস দিয়ে এ সেবা চলবে বলে জানান উপদেষ্টা। মানুষ যাতে উপকৃত হয় এই জন্য আমরা এই অসম্পূর্ণ বিআরটি লেনে আমরা বিআরটিসির বাস চালু করেছি। আমরা আশা করছি যে আগামী জুনের মধ্যে এই বিআরটিটা মোটামুটিভাবে চালু করা যাবে। একই দিনে উদ্বোধন করা হয় গাজীপুর থেকে ঢাকাগামী 2 জোড়া কমিউটার ট্রেন। ঢাকা থেকে গাজীপুর অথবা গাজীপুর থেকে ঢাকায় গিয়ে নিয়মিত অফিস করে থাকেন তাদের জন্য এই সার্ভিসটি অনেক স্বস্তিদায়ক হবে বলে জানান উপদেষ্টা ফাউজুল কবির খান। এই ধরনের আরও 2টি ট্রেন চালু করা হবে আগামী 26শে মার্চ স্বাধীনতা দিবসে। এখন আমরা গণপরিবহনের উপর জোর দিচ্ছি যাতে সাধারণ মানুষ অল্প খরচে অল্প সময়ে তাদের গন্তব্যে পৌঁছতে পারেন। আগামী 26 মার্চ ঢাকা নরসিংদী ঢাকা এবং ঢাকা নারায়ণগঞ্জ ঢাকা রুটে আরও কমিউটার ট্রেন চালু করা হবে বলেও জানান উপদেষ্টা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আগামী শুক্রবার টঙ্গীতে 5 দিনের জোর ইজতেমার অনুমতি ও মাওলানা সাদকে আসার নিশ্চয়তার দাবিতে গাজীপুরে বিক্ষোভ সমাবেশ করেছে তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। সচেতন ছাত্র সমাজের ব্যানারে জেলা পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে এই সমাবেশ করেন তারা। এ সময় আগামীকালের মধ্যে দাবি মানা না হলে মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তারা। খুলনা রেল স্টেশনের ডিজিটাল বিলবোর্ডের স্কল আকারে পতিত সরকার প্রধানের পক্ষে বার্তা প্রচার করায় একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় রেল স্টেশনের পরিষেবা সংক্রান্ত ডিজিটাল স্ক্রিনে ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে সহ ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে বেশ কিছু লেখা প্রচার হতে থাকে। বিষয়টি জানতে পেরে খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী সহ ঘটনাস্থলে ছুটে আসেন। পরে এ ঘটনায় জড়িত সন্দেহে আসলাম হোসেন সেন্টু নামে একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সরকার নির্ধারিত মূল্যেই বাজারে নিত্যপণ্য পাওয়া যাচ্ছে বলে দাবি করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। দুপুরে নীলফামারীর সার্কিট হাউজে চলতি মৌসুমের আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা এবং তা অর্জন নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন। চলতি আমন সংগ্রহ অভিযান কিছুটা ধীর গতিতে চলছে স্বীকার করে তিনি আরও বলেন, খরচের সাথে সঙ্গতি রেখে ধান চালের দাম নির্ধারণ করা হয়েছে। মার্কেটে কিন্তু
আমরা সরকার নির্ধারিত মূল্যে খাদ্য কিন্তু আমরা পাচ্ছি আমরা আশা করছি আমরা যেটুকু টার্গেট আছে সেটা আমরা পাবো। এবং এটাকে এখন পর্যন্ত কিন্তু যত ধরনের খাদ্য ইয়াতে আছে, ধান চালের মূল্য যাতে সহনশীল পর্যায়ে থাকে, সরকার সকল ব্যবস্থা নিয়ে যাবে, এর ব্যাপারে কোনো রকম করবে না, সহনশীল পর্যায়ে রাখার জন্য। আগামীকাল 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। বিজয় দিবসে জাতির শ্রদ্ধার ভালোবাসায় সিক্ত হতে পুরোপুরি প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। এরই মধ্যে পুরো স্মৃতিসৌধ এলাকা ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে, রং তুলির কাজও শেষ। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে স্মৃতিসৌধ এলাকা। সাভার থেকে শেখ বাশারের রিপোর্টার জানাচ্ছেন খায়রুল ইসলাম। কাল মহান বিজয় দিবস। শ্রদ্ধা আর ভালোবাসায় মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করবে জাতি। শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। 16 ডিসেম্বরের ভোরের সূর্য ওঠার সাথে সাথে সাভার জাতীয় স্মৃতিসৌধে নাম না জানা লাখো শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, কূটনীতিক সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ভালোবাসায় ভরে উঠবে স্মৃতিসৌধ। মহান বিজয় দিবসকে সামনে রেখে বাহারি ফুলের সমারোহে সাজিয়ে তোলা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। 2 সপ্তাহ ধরে পরিচ্ছন্নতা কর্মী কাজ করছেন স্মৃতির এ মিনারের পরিচ্ছন্নতা ও সাজসজ্জায়। আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। সাভার স্মৃতিসৌধ মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা সহ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করতে পুরো এলাকাকে আনা হয়েছে সিসিটিভির আওতায়। এবারে ভিন্ন প্রেক্ষাপটে এটা মাথায় রেখে আমরা পুরো নিরাপত্তা ব্যবস্থাকে সাজিয়েছি। একে 11টা সেক্টরে ভাগ করা হয়েছে। মূল ভেন্যু একটা সেক্টর আর রোড 10টা সেক্টর। ভিভিআইপি তাদের নিরাপত্তাটা মাথায় রেখে আমরা পুরো ব্যবস্থা গ্রহণ করেছি। সর্বস্তরের মানুষের ভালোবাসার স্পর্শ পেতে প্রতীক্ষায় এখন জাতীয় স্মৃতিসৌধ চত্বর। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ব্যুরো রিপোর্ট। খাগড়াছড়ি হানাদার মুক্ত দিবস আজ। চেঙ্গি নদী বিধৌত এই খাগড়াছড়ি শত্রুমুক্ত হয়েছিল 1971 সালের এই দিনে। সারা দেশের মানুষের মতো খাগড়াছড়ির পাহাড়ি বাঙালি নির্বিশেষে অংশ নেয় মুক্তিযুদ্ধে। সবশেষ 14 ডিসেম্বর গাজবান কুকিছড়া এলাকায় পাক বাহিনীর দোসরদের যুদ্ধে পরাজিত করে 15 ডিসেম্বর খাগড়াছড়ির তৎকালীন মহকুমা প্রশাসকের বাংলোর সামনে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। সকাল 10:30টায় আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেছিলেন তৎকালীন মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত দোস্ত মোহাম্মদ চৌধুরী। এ সময় গ্রুপ কমান্ডার অশোক চৌধুরী বাবুল, মংসাথোয়াই চৌধুরী, জুলু মার্মা সহ অনেকেই সাথে ছিলেন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শনিবার সন্ধ্যায় শেরপুরে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালিত হয়েছে। শেরপুর শহরের পৌর নিউ মার্কেট এলাকায় সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদ এই কর্মসূচির আয়োজন করে। এ সময় শহীদ বুদ্ধিজীবী ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। মোমবাতি জ্বালিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ডক্টর সুধাময় দাস। এ সময় সভাকক্ষের সভাপতি সুশীল মালাকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। যথাযথ মর্যাদায় ময়মনসিংহ প্রেস ক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার সন্ধ্যায় প্রেস ক্লাব মিলনায়তনে দিবসটির তাৎপর্য তুলে ধরেন বক্তারা। প্রেস ক্লাবের সহসভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অমিত রায় সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। দীর্ঘ 27 বছর পর কিশোরগঞ্জ সদর উপজেলায় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলায় এর আগে দ্বিবার্ষিক সম্মেলন হয়েছিল 1997 সালে। এই সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। দুপুরে জেলা শহরের কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এই দ্বিবার্ষিক সম্মেলন। কিশোরগঞ্জ সদর উপজেলায় বিএনপির আহ্বায়ক খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল।
কুষ্টিয়া সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীন বরণের আয়োজন করে ইসলামী ছাত্র শিবির। দুপুরে সরকারি কলেজের হলরুমে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুষ্টিয়া সরকারি কলেজ শাখার উদ্যোগে এই আয়োজন করা হয়। রেজিস্ট্রেশনের মাধ্যমে বাছাই করা শিক্ষার্থীদের দেয়া হয় উপহার সামগ্রী। পরে কুষ্টিয়া সরকারি কলেজের শিবির সভাপতি হাফেজ মুজাহিদুল ইসলাম এবং হাফেজ আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মোহাম্মদ শফিউল্লাহ সহ অন্যান্যরা। শীতকাল শুরুর আগেই তীব্র ঠান্ডায় কাঁপছে দেশ। বিপর্যস্ত দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের জনজীবন। আবহাওয়া অধিদপ্তর জানায়, রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া এবং চুয়াডাঙ্গায়। একই সাথে জানায়, এই অবস্থা বিরাজ করতে পারে আরও 4 থেকে 5 দিন। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত সীমান্তবর্তী জেলা শেরপুর। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টির মতো ঝরে কুয়াশা। এতে সড়ক ও মহাসড়কে যানবাহন চলছে ধীর গতিতে। ভিড় বেড়েছে ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে। একই সাথে বেড়েছে শীতকালীন নানা রোগের প্রকোপ। টানা শীত ও কুয়াশার কারণে রবি শস্যের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। চলাফেরা করা কঠিন হইতেছে, অসুখ হইতেছে। এই কুয়াশার মধ্যে ঘরতে বাইরেই বেড়ানো যেতেছে। খুব ঠান্ডা, আমার গতর মধ্যে কাপড় আছে নাহলে 10টা। ঠান্ডার জন্য কাশ বদ্ধ হইতেছে না। পৌষের আগে শীতের দাপটে কাবু চুয়াডাঙ্গার মানুষ। জেলার উপর দিয়ে তৃতীয় দিনের মতো বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ। দেশের সর্বনিম্ন তাপমাত্রাও এখানেই 9.3 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ব্যাপক ঠান্ডা পড়ে যাওয়ায় উপার্জন হারাচ্ছেন রিক্সা, ভ্যান চালক সহ খেটে খাওয়া মানুষেরা। কুয়াশা কম, শীত বেশি, অতিরিক্ত শীত, মানুষজন শীতে হয়ে গেল, গরু বাচ্চা সব কষ্ট পাচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়েও। শীতের দাপটে চরম ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ। হাসপাতালগুলোতে শীতজনিত নানা রোগে বয়স্ক ও শিশুদের ভিড় বেড়েছে। তবে আজ বেলা বাড়ার সাথে সাথে সূর্য ওঠায় কিছুটা হলেও স্বস্তি মিলেছে। জেলা প্রশাসন বলছে, শীতার্তদের মাঝে এখন পর্যন্ত 12,000 কম্বল বিতরণ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকদের সঙ্গে বাংলাদেশের মানুষের যোগাযোগ সৃষ্টি ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার জন্য অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম আইডায়াসপোরার আয়োজনে সাতক্ষীরার সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শহরের পিৎজা মিলান অডিটোরিয়ামে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার স্থানীয় পর্যায়ের বিভিন্ন বেসরকারি সংস্থা, ক্ষুদ্র উদ্যোক্তা এবং বিভিন্ন ইউথ ফোরাম এতে অংশ নেন। শুরুতে সংস্থাটির হেড অব ক্রিয়েটিভ মাহবুব মোর্শেদ রিফাত আইডায়াসপোরার প্ল্যাটফর্মের বিভিন্ন দিক উপস্থাপন করেন। এতে অতিথি ছিলেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা, ক্লাইমেট চেঞ্জ এবং হিউম্যান মোবিলিটি কনসালটেন্ট ডক্টর SM মোর্শেদ এবং সাতক্ষীরা জেলা TTCর ভারপ্রাপ্ত অধ্যক্ষ KM মিজানুর রহমান। শেরপুর নলিতাবাড়ির নন্নি বাজার থেকে 2টি বিরল প্রজাতির ঘুঘু পাখি উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার ওই 2টি বিরল প্রজাতির ঘুঘু খাঁচাই করে বিক্রির জন্য নিয়ে আসেন 2 ব্যক্তি। এ সময় বন বিভাগের মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম ওই বাজারে গিয়ে অভিযানে গেলে 2 ব্যক্তি পালিয়ে যায়। উদ্ধার হওয়া পাখি 2টি সকালে মধুটিলা ইকো পার্কে অবমুক্ত করা হয়। লাখো পর্যটকের পদচারণায় মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত। সাপ্তাহিক ছুটি সহ 16 ডিসেম্বর পর্যন্ত টানা ছুটি থাকায় সমুদ্র সৈকতে নেমেছে পর্যটকের ঢল। 5 শতাধিক হোটেল মোটেলে খালি নেই কোনো রুম। পর্যটকদের জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা। কক্সবাজার জেলা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিলের রিপোর্ট আর জানাচ্ছেন মুশফিকুর রহমান। স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ হওয়ায় অনেকেই পরিবার পরিজন নিয়ে ভ্রমণে এসেছেন কক্সবাজারে। অনেক প্রতিষ্ঠান মিটিংয়ের ভেন্যু হিসেবে সৈকতকে বেছে নিয়েছেন। ফলে লাখো পর্যটকের পদচারণায় মুখরিত এখন কক্সবাজার। পরীক্ষা শেষ, তাই আমি আমার ফ্যামিলি এবং আমার ফ্রেন্ডদের সাথে কক্সবাজারে ঘুরতে আসছি। বাচ্চাদের পড়াশোনা শেষ, পরীক্ষা শেষ, ওরা সারা বছর একটু পরিশ্রম করে, ওই জন্য বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য নিয়ে এসেছি। সব সময়ের জন্য কক্সবাজার হচ্ছে একটা রিফ্রেশমেন্টের স্থান। অনেকদিন পর আসছি ফ্রেন্ড সার্কেলের সাথে, অনেক ভালো লাগতেছে। বাবার সাথে আসছি, খুব ভালো লাগছে। পরীক্ষা শেষ,
ঘুরতে আসছি। 17 ডিসেম্বর পর্যন্ত হোটেল, মোটেল, গেস্ট হাউস কিংবা রিসোর্ট কোথাও কোনো রুম খালি নেই। 18 ডিসেম্বর থেকে 25 ডিসেম্বর পর্যন্ত কিছু রুম খালি হওয়ার সম্ভাবনা থাকলেও 31st নাইট পর্যন্ত শতভাগ রুম অগ্রিম বুকিং নেওয়া হয়েছে বলে জানান হোটেল মালিকরা। আগামী 10 দিন সৈকতে অন্তত 7 লাখ পর্যটকের সমাগম ঘটবে বলে ধারণা করছেন হোটেল মালিকরা। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ব্যতীত আমরা ইনশাআল্লাহ এই ডিসেম্বর পাস করতে পারবো। এবং শুধু ডিসেম্বর নয়, এখন থেকে মার্চ পর্যন্ত 30শে মার্চ পর্যন্ত কক্সবাজার পর্যটন নগরী পর্যটনে ভরপুর থাকার সম্ভাবনা দেখা দিয়েছে। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে টুরিস্ট পুলিশের টহল দ্বিগুণ করা হয়েছে। পাশাপাশি গাইড হিসেবেও কাজ করছে টুরিস্ট পুলিশ। আমরা পর্যটকদের সার্বিক নিরাপত্তার জন্য আমরা এই 3 জায়গায়, বিশেষ করে লাবণী পয়েন্ট, সুগন্ধা এবং কলাতলি পয়েন্টে আমরা স্পেশাল মোবাইল পার্টি দিয়েছি। ভরা মৌসুমে কক্সবাজার ভ্রমণে আগে থেকেই হোটেল বুকিং করে যাওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। মুশফিকুর রহমান, ATN বাংলা। সিরাজগঞ্জে মরহুম আনিসুর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে বাউইতারা ক্রিকেট একাদশকে হারিয়ে মিরপুর স্বপন একাদশ বিজয়ী হয়েছে। শনিবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য রোমানা মাহমুদ। খেলা শেষে বিজয়ী দলের অধিনায়কের হাতে চ্যাম্পিয়ন পুরস্কার হিসেবে মোটর বাইকের চাবি ও ট্রফি এবং রানার আপ দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন। হবিগঞ্জের বাহুবলে মানব কল্যাণ উচ্চ বিদ্যালয়ের 57 বছরের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলন অনুষ্ঠিত হয়েছে। 1966 থেকে 2023 সালের প্রাক্তন হাজার হাজার শিক্ষার্থী এতে অংশ নেন। দীর্ঘদিন পর স্কুলের বন্ধুদের কাছে পেয়ে উল্লাসে মেতে ওঠেন সবাই। পুরনো স্মৃতি রোমন্থর গল্প, আড্ডা ও ছবি তুলে কাটেন তারা। পুনর্মিলনীর আয়োজক কমিটির সভাপতি অ্যাডভোকেট A.J. জালাল আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মইনুল হাসান দুলাল এবং সাংবাদিক আখলাস আহমেদ প্রিয়র যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থীরা। পরে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জের নবীগঞ্জে 1800 দুস্থ মানুষের মাঝে অর্থ উপার্জনের জন্য বিভিন্ন উপকরণ ও আর্থিক সহায়তা দিয়েছে লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ সিটি। এছাড়া চক্ষু ও ডায়াবেটিস পরীক্ষা করে তাদের চিকিৎসাও দেওয়া হয়। নবীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ সিটি আয়োজিত দিনব্যাপী এই সেবা কর্মসূচিতে উপস্থিত ছিলেন লায়ন্স মাল্টিপাল জেলার প্রাক্তন কাউন্সিল চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল ওহাব, লায়ন্স জেলা গভর্নর মোহাম্মদ হানিফ সহ অন্যান্যরা। এ সময় 800 কম্বল, 3টি ভ্যান গাড়ি, 12টি সেলাই মেশিন, 300 স্কুল ব্যাগ, 5টি ছাগল ও 40 জন দুস্থ মানুষের মধ্যে নগদ অর্থ সহায়তা করা হয়। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।